তো এখানে এই মেকানিজমে কি হয়, একটা স্ট্রং বেস, হ্যাঁ, বা নিউক্লিওফাইল যেটাকে আমরা ওয়াই মাইনাস বলতেছি, সেই ওয়াই মাইনাসটা অ্যাটাক করতেছে আর কে, আর এক্স হচ্ছে সাবস্ট্রেট, এখানে আর এক্স মানে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল হ্যালাইড, আর এক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল গ্রুপের যে কার্বন, সেন্ট্রাল কার্বনটা আছে, সেই কার্বনটাকে অ্যাটাক করতেছে ওয়াই মাইনাসটা। ওয়াই মাইনাসটা কি? ওয়াই মাইনাসটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। হ্যাঁ, নিউক্লিওফাইল কি জিনিস? নিউক্লিওফাইল হচ্ছে যেটা ইলেকট্রন রিচ থাকবে, সেটাকে আমরা বলি নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে আর কে, ফলে আর যখন ওয়াই এর কাছ থেকে ইলেকট্রন পাচ্ছে তখন সে কি করবে, এক্স এর সাথে তার বন্ধনটাকে ভেঙে ফেলবে। ঠিক আছে, আর ওয়াই এর নতুন বন্ধন তৈরি হবে এবং আর এক্স এর যে এক্সিস্টিং বন্ড আছে সেটা ভেঙে যাবে। তো এই জিনিসটাই ট্রানজিশন স্টেটে হচ্ছে, কিন্তু পার্শিয়ালি হচ্ছে, মানে ওয়াই আর এর মধ্যে বন্ড ফরমেশন হচ্ছে পার্শিয়ালি, এখানে ডটেড লাইন দিয়ে পার্শিয়াল চিহ্নটা দেখানো হয়েছে, এবং আর এক্স এর মধ্যে বন্ড ব্রেকেজটা হচ্ছে পার্শিয়ালি, এখানে ডটেড লাইন দিয়ে বন্ড ব্রেকেজটাও পার্শিয়ালি দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে ওয়াই এর মধ্যে মানে ওয়াই এখানে কি অ্যাটাকিং গ্রুপ এবং এক্স হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপটা দেখো, লিভিং গ্রুপের উপর পার্শিয়াল নেগেটিভ চিহ্ন দেয়া এবং অ্যাটাকিং গ্রুপের উপরেও পার্শিয়াল নেগেটিভ চিহ্ন দেয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওয়াই এখন আর কে ইলেকট্রন দিবে, কিন্তু ট্রানজিশন স্টেটে পুরোপুরি দেয় নাই, মানে দিচ্ছে দিচ্ছে একটা অবস্থা, মানে পার্শিয়ালি দিয়েছে, এজন্য সে হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চিহ্ন। আর আর এক্স এর মধ্যে বন্ধনটা হেটেরোলাইটিক্যালি যখন ভাঙে তখন এক্স ইলেকট্রনগুলো ফেরত নিয়ে নেয়। এখন এই যে ফেরত নেওয়ার ব্যাপারটাই পার্শিয়ালি হয়েছে ট্রানজিশন স্টেটে। সো এক্স এর উপরেও পার্শিয়াল নেগেটিভ চিহ্ন। ঠিক আছে, তাহলে বোথ লিভিং গ্রুপ এবং অ্যাটাকিং গ্রুপ দুটোই কিন্তু পার্শিয়াল নেগেটিভ চিহ্ন আছে এখানে ট্রানজিশন স্টেট। আর তারপরেই হচ্ছে গিয়ে ট্রানজিশন স্টেট মানে হচ্ছে যেই বন্ধন ভাঙা বা গড়ার ব্যাপারটা পুরোটাই হচ্ছে পার্শিয়ালি হচ্ছে, মানে একটা অবস্থান্তর অবস্থা আর কি, মানে জাস্ট হচ্ছে এখান থেকে এই অবস্থায় আসবে, কিন্তু এই অবস্থা থেকে ধরো এই অবস্থায় আসবে, এখন পার্শিয়াল ট্রানজিশন স্টেট হচ্ছে এটা, মানে জাস্ট এইভাবে এইভাবে। হ্যাঁ, তো এইটা আর কি। তো এখানে পার্শিয়ালি হচ্ছে আর কি সবকিছুই, বন্ধন ভাঙা বা বন্ধন গড়াটা পার্শিয়ালি হচ্ছে। তারপরে হচ্ছে প্রোডাক্টে চলে আসলো, ওয়াই আর এর মধ্যে স্টেবল বন্ড তৈরি হয়ে গেল এবং এক্স তার ইলেকট্রন সহ আলাদা হয়ে গেল। ক্লিয়ার? ম্যাম হ্যাঁ, ম্যাম এটা বুঝতে পারছি, কিন্তু ম্যাম এটা তো ম্যাম প্রথম তো ম্যাম ওয়াই প্লাস আর মাইনাস যে এক্স এর ম্যাম যে ট্রানজিশন স্টেটটা হলো তারপরেও কিন্তু আবার সেম হলো, কিন্তু আমার রিঅ্যাকশন তো ম্যাম একই এক অবস্থা। সিঙ্গেল, কিন্তু এখানে তো ট্রানজিশন স্টেটও আছে প্লাস ম্যাম পাশেও আছে ম্যাম, এই জন্য ম্যাম এটা ইয়া হয়েছে। আগে তো আচ্ছা, ম্যাম আমরা সিঙ্গেল দেখতাম, এখন তো এটা ডাবল হচ্ছে, ট্রানজিশন স্টেটও আছে প্লাস ম্যাম পাশেও আছে, এই জন্য ম্যাম। পাশেও আছে মানে কি? মানে আচ্ছা, আমরা তোমরা বেসিক জিনিসটা তো জানো রিঅ্যাকশনের। রিঅ্যাকশনের বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে একটা রিঅ্যাকশন লেখা হয় সাধারণত এইভাবে। হুম, একটা রিঅ্যাকশন লেখা হয় এইভাবে। জি ম্যাম। সেখানে হ্যাঁ, এই যে সেখানে বাঁদিকে যেইগুলো থাকে সেটাকে জি আমরা ম্যাম। বলি রিঅ্যাকটেন্ট, রিঅ্যাকটেন্ট। রিঅ্যাক্ট্যান্ট। জি ম্যাম। আচ্ছা, তারপর টিক চিহ্নের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট। ধরো এ আর বি মিলে সি হলো। ঠিক আছে, জি তো ম্যাম। এখানে হচ্ছে ওয়াই আর আর এক্স, ওয়াই প্লাস আর এক্স মানে কি, ওয়াই একটা রিঅ্যাকটেন্ট আর আর এক্স হচ্ছে আরেকটা রিঅ্যাকটেন্ট, এখানে জি দুটো ম্যাম। রিঅ্যাকটেন্ট আছে, যেমন এ আর বি, যেমন এখানে দুটো রিঅ্যাকটেন্ট, তেমনি ভাবে ওয়াই এবং ওয়াই একটা রিঅ্যাকটেন্ট আর আর এক্স হচ্ছে আরেকটা রিঅ্যাকটেন্ট, এই জন্য মাঝখানে প্লাস, এই যে এখানে যেমন এ আর বি এর মধ্যে মাঝখানে প্লাস। তো জি এখানে ম্যাম। ওয়াই এবং আর এক্স হচ্ছে রিঅ্যাকটেন্ট এবং ওয়াই আর এবং এক্স হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এই দুটো কিন্তু সেম না, প্রথম কথা। হ্যাঁ, ওয়াই এবং আর এক্স ছিল রিঅ্যাকটেন্ট, এখন প্রোডাক্ট হিসেবে আছে ওয়াই আর এবং এক্স। হ্যাঁ, দে আর নট সেম, হ্যাঁ, দে আর ডিফারেন্ট। আচ্ছা, আর মাঝখানে ট্রানজিশন স্টেট, এটা কিন্তু আলাদা কোনো স্টেট না, এটা এখানে কিন্তু একটা সিঙ্গেল স্টেট, এই রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপেই রিঅ্যাকশনটা হচ্ছে, শুধুমাত্র এখানে একটা ট্রানজিশন স্টেট আছে। ট্রানজিশন স্টেট মানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার মাঝামাঝি অবস্থা, সেটা ট্রানজিশন স্টেটে না রিঅ্যাকট্যান্টের বন্ধনগুলো ভাঙছে, না প্রোডাক্টের নতুন বন্ধনগুলো তৈরি হয়েছে পুরোপুরি, কোনোটাই পুরোপুরি হয়নি, সবই আধা আধি হয়েছে ট্রানজিশন স্টেট। জি এটা ম্যাম, হচ্ছে বুঝতে ট্রানজিশন, পারছি ম্যাম। এটা হচ্ছে ট্রানজিশন। এখানে এখানে কিন্তু দুটো স্টেপ না, এখানে স্টেপ কিন্তু একটাই। SN2 মেকানিজমের স্টেপ হচ্ছে সিঙ্গেল স্টেপ, শুধুমাত্র একটা স্টেট আছে, স্টেট মানে হচ্ছে অবস্থা, হ্যাঁ, আর স্টেপ মানে হচ্ছে ধাপ। দুটো স্টেপ মানে হচ্ছে একটা ধাপে প্রোডাক্ট কিছু তৈরি হবে, আবার আরেকটা ধাপে আবার কিছু প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু এখানে ধাপ একটাই, একটা ধাপই প্রোডাক্ট হবে, কিন্তু একটা ট্রানজিশন স্টেট আছে মানে হচ্ছে
একটা পার্শিয়াল অবস্থা আছে, মানে হচ্ছে মানে বন্ধন ভাঙা এবং গড়াটা পার্শিয়ালি হওয়ার মতো একটা ব্যাপার আছে। বুঝতে পেরেছো? জি ম্যাম, এখন থ্যাংক ইউ ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি এ পর্যন্ত পড়ছিলাম? ইনভার্সন জি অফ ম্যাম। কনফিগারেশন SN1 মেকানিজমটা পড়িনি আমরা? পড়িনি SN1 মেকানিজমটা? না ম্যাম, এটা পড়িনি ম্যাম। আচ্ছা আচ্ছা, ডিফাইন ইনভার্সন অফ কনফিগারেশন। হ্যাঁ, এখানে যেটা বলতেছে যে ইনভার্সন অফ, আচ্ছা তোমরা কিন্তু আজকে ভালো মতো শুনবে পড়াটা, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসের পড়াটা যদি ভালো মতো শেখো তাহলে তোমাদের পরীক্ষা, আমি হয়তো নেক্সট উইকে একটা পরীক্ষা নিব, হ্যাঁ, কুইজ ম্যাম নিব আর সিটি। কি, সিটি, হ্যাঁ। আমি সেটা আর কি ক্লাসের শেষে বলবো যে নিব কিনা, মানে কতদূর পড়াইতে পারি তার উপর। আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে দেখো ডিফাইন ইনভার্সন অফ কনফিগারেশন। এখানে আমরা SN2 মেকানিজমটা যখন পড়েছিলাম তখন আমরা কতগুলো ক্রাইটেরিয়া পড়েছিলাম। দেখো সেই ক্রাইটেরিয়াগুলো তোমার মনে হয় লিখেও নিয়েছো খাতায়, আমি বলেছিলাম যে ক্রাইটেরিয়াগুলো লিখে নাও। তো সেখানে একটা ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু ছিল যে SN2 মেকানিজম ইনভার্সন অফ কনফিগারেশন শো করে। হ্যাঁ, SN2 মেকানিজম ইনভার্সন অফ কনফিগারেশন শো করে, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল না? জি ম্যাম। আচ্ছা, তখন আমি বলেছিলাম যে ইনভার্সন অফ কনফিগারেশন কি জিনিস সেটা আমি পরে বলবো। আচ্ছা, ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে কি, যখন আমরা ধরো কোনো কিছু যখন লিখে আয়নার সামনে ধরি, হ্যাঁ, আয়নার সামনে যখন ধরি তখন কিন্তু সেটার উল্টা ইমেজটা পাওয়া যায়। তোমরা কি এখানে উল্টা ইমেজটা দেখতে পাও? আমি যখন এখানে ধরছি না এই ম্যাম। ক্যামেরার সামনে, তোমরা সেটাই দেখতে পাও, কিন্তু যখন কোনো আয়নার সামনে ধরবে, যখন কিছু একটা লিখে দেখবে যে আয়নার সামনে প্রতিবিম্বটা কিন্তু অপোজিট আসে। হ্যাঁ, ওটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। মানে কি, মানে হচ্ছে রিঅ্যাকটেন্টের কনফিগারেশনটা যেরকম প্রোডাক্টের কনফিগারেশনটা হবে তার অপোজিট। ঠিক আছে, ধরো ধরো রিঅ্যাকটেন্টে হ্যাঁ, এই যে ধরো এরকম এরকম ধরো একটা রিঅ্যাকটেন্ট আছে, যেখানে ধরো সি এর বাঁ হাতে আছে হচ্ছে এ আর ডান হাতে আছে বি। হ্যাঁ, এখন এখান থেকে যদি প্রোডাক্ট হচ্ছে এমন হয়, প্রোডাক্ট যদি এমন হয় যে সি এর প্রোডাক্টটা এমন হলো যে এখন সি এর বাঁ হাতে চলে গেল এ আর ডান হাতে চলে গেল বি, মানে উল্টো, বুঝছো? আমি আগে আগে ছিল কি, আগে ছিল বাঁ হাতে ছিল এ, ডান হাতে ছিল বি। হ্যাঁ, এখন হয়ে গেল বাঁ হাতে হচ্ছে বি আর ডান হাতে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে বলতে পারি যে এই প্রোডাক্টের কনফিগারেশনটা এই রিঅ্যাকটেন্টের কনফিগারেশনের অপোজিট বা ইনভার্স। এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। ম্যাম আইসোমার বলা যায় কি? হ্যাঁ, কি? ম্যাম আইসোমার একটা আরেকটার আইসোমার এমন কিছু? হ্যাঁ আইসোমার বলা যায়, হ্যাঁ, এটা একটা অপরটার আইসোমার, হ্যাঁ ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে যে মানে এটা হচ্ছে মিরর ইমেজ বলা যেতে পারে। মিরর ইমেজ মানে হচ্ছে একে অপরের মিরর ইমেজ বা ইনভার্স। আমরা প্রোডাক্ট, এখানে আমরা আইসোমার কথাটা আনবো না, কারণ আইসোমারের কথাগুলো এখানে আলোচনা হচ্ছে না। এখানে আমরা জাস্ট দেখবো যে SN2 মেকানিজমটা এই ধরনের মানে মিরর ইমেজ বা এই ধরনের ইনভার্স প্রোডাক্ট দেখায়। মানে সাবস্ট্রেটের কনফিগারেশনটা যেরকম হবে প্রোডাক্টের কনফিগারেশনটা হবে তার অপোজিট। এটা হচ্ছে শুধুমাত্র SN2 মেকানিজমে হবে, এটা SN2 মেকানিজমের একটা বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে যে SN2 মেকানিজমে কেন এরকম ইনভার্সন প্রোডাক্টটা পাবো আমরা? হ্যাঁ, আচ্ছা দেখো যে এখানে ধরো এই যে আমরা মিথাইল ব্রোমাইড আর একটা হাইড্রক্সি গ্রুপ, একটা আমরা আমাদের যে মানে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা এখানে দেয়া হয়েছে। হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখো যে কার্বনের ডান হাতে হচ্ছে ব্রোমিন আছে, তাই না? ব্রোমিনটা হচ্ছে এখানে লিভিং গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপটা হচ্ছে এখানে অ্যাটাকিং গ্রুপ। এখন কার্বনের ডান হাতে হচ্ছে ব্রোমিনটা আছে। এখন লিভিং গ্রুপটা থাকা অবস্থাতে কিন্তু অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করছে, তাই না? এখানে লিভিং গ্রুপ এবং অ্যাটাকিং গ্রুপ এই দুজনের উপরে কিন্তু কম্পিটিশন আছে, এবং লিভিং গ্রুপ থাকা অবস্থাতে কিন্তু অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করে কার্বনকে। কি আমি কি বোঝাতে তাই না? এটা এটা ছিল না SN2 মেকানিজমে? দেখো আর এক্স এর মধ্যে আর এর সাথে এক্স এর বন্ধন আছে থাকা অবস্থাতেই কিন্তু ওয়াই আর কে অ্যাটাক করছে। যখন ওয়াই আর কে অ্যাটাক করছে, আর যখন দেখতেছে যে এক্স এর থেকেও রিচ কোনো নিউক্লিওফাইল থেকে আমি ইলেকট্রন নিতে পারি, তখন সে আস্তে করে এক্স কে ছেড়ে দিচ্ছে।
তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে তাই কি মানে কার্বনের সাথে ব্রোমিনের বন্ধন থাকা অবস্থাতেই হাইড্রক্সিল গ্রুপটা কার্বনটাকে অ্যাটাক করছে। তাহলে ব্রোমিন এবং হাইড্রক্সিল এরা দুজন কিন্তু কম্পিটিটর, মানে লিভিং গ্রুপ এবং অ্যাটাকিং গ্রুপ এই দুজন কিন্তু কম্পিটিটর। এখন যেহেতু তার কম্পিটিটরটা এক সাইডে আছে, হাইড্রক্সিল গ্রুপ বা অ্যাটাকিং গ্রুপ কি করবে, যে ওই সাইড দিয়ে কিন্তু তাকে অ্যাটাক করবে না, তাকে অ্যাটাক করবে ব্যাক সাইড দিয়ে, তাই না? মানে যে পাশে লিভিং গ্রুপটা আছে সে পাশ থেকে কিন্তু অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করবে না, সে অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করবে হচ্ছে কার্বনকে ব্যাক সাইড দিয়ে। তো এটাকে বলা হয় ব্যাক সাইড অ্যাটাক। হ্যাঁ, ব্যাক সাইড অ্যাটাক হবে এবং আলটিমেটলি যখন প্রোডাক্ট আমরা দেখব তখন দেখব যে এই অ্যাটাকিং গ্রুপটা, অর্থাৎ এখন তো আর অ্যাটাকিং গ্রুপ নেই, যখন প্রোডাক্ট চলে আসে তখন তো আর অ্যাটাকিং গ্রুপ নাই। হাইড্রক্সিল গ্রুপটা আগে ব্রোমিনটা যে পাশে ছিল, এখন হাইড্রক্সিল গ্রুপটা তার অপোজিট দিকে কার্বনের সাথে যুক্ত হয়। ফলে আমরা আগে যে ধরনের সাবস্ট্রেট পেতাম, এখন তার অপোজিট কনফিগারেশনের অপোজিট একটা প্রোডাক্ট আমরা পাই। ঠিক আছে? মানে এখানে কিন্তু এটা প্রথমে মিথাইল ব্রোমাইড থেকে আমরা পেয়ে গেলাম কি মিথানল। মিথাইল ব্রোমাইড এন্ড মিথানল দে আর নট সেম কম্পাউন্ড, কিন্তু তাদের কনফিগারেশনটা ডিফারেন্ট। মানে কি, মানে হচ্ছে আগে যে পাশে কার্বনের যে পাশে আগে ব্রোমিন ছিল, এখন হাইড্রক্সিল গ্রুপটা কার্বনের তার অপোজিট দিকে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো মানে এখানে আইসোমারের কথাটা আসবে না কেন, কারণ হচ্ছে দে আর নট সেম কম্পাউন্ড। আইসোমার তো সেম কম্পাউন্ডের হয়, তাই না? এখানে আইসোমারের কথাটা আমি এখানে এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি জাস্ট ইনভার্সনটা বোঝানোর জন্য। মানে এ বি এর দেখো সাইডটা চেঞ্জ হয়েছে, এখানেও ব্রোমিন এবং হাইড্রক্সিল গ্রুপের সাইড চেঞ্জ হয়েছে। আগে ব্রোমিনটা যে পাশে ছিল, এখন হাইড্রক্সিল গ্রুপটা তার অপোজিট দিকে চলে আসছে। এইটা হচ্ছে SN2 মেকানিজমের বৈশিষ্ট্য, যে সেটা ইনভার্সন অফ কনফিগারেশন শো করে। মানে আগে সাবস্ট্রেটের কনফিগারেশনটা যেরকম ছিল, এখন প্রোডাক্টের কনফিগারেশনটা তার অপোজিট হয়। এজন্য আমরা সিস সাবস্ট্রেট থেকে ট্রান্স প্রোডাক্ট পাই, অথবা ট্রান্স সাবস্ট্রেট থেকে সিস প্রোডাক্ট পাই। যেমন আমি আরেকটু নিচে নামিয়ে দেখো, এইটা একটা দেখো, তোমাকে দেখতে পাচ্ছ যে একটা সাইক্লিক একটা কম্পাউন্ড, একটা সাইক্লিক কম্পাউন্ড আছে কিন্তু। হ্যাঁ, এটার জি নাম ম্যাম। কি 1 2 3 1 ফ্লোরো 3 মিথাইল সাইক্লোপেন্টেন। হ্যাঁ, এটা একটা সিস সাবস্ট্রেট। হ্যাঁ, 1 ফ্লোরো 3 মিথাইল সাইক্লোপেন্টেন, ধরো এটা একটা সাবস্ট্রেট। এখন এই সাবস্ট্রেটের সাথে যদি একটা হাইড্রক্সিল গ্রুপের রিঅ্যাকশন হয়, তাহলে ঠিক একই ভাবে মানে ইনভার্সন বলতে বোঝায় যে আগে ডান দিকে ছিল এখন বাম দিকে চলে আসতেছে, বা আগে উপরে ছিল এখন নিচে চলে আসছে। এই উপর নিচ একে অপরের ইনভার্স, ডান বাম একে অপরের স্ক্রিন ইনভার্স। হ্যাঁ, শেয়ার করেন। যেমন ধরো ক্লোরিনটা আগে নিচে ছিল, এখানে আমরা সিস 1 ফ্লোরো 3 মিথাইল সাইক্লোপেন্টেন বলছি। সিস বলছি কেন, কারণ হচ্ছে ক্লোরিন এবং মিথাইল এরা দুজন হচ্ছে সেম প্লেনে আছে, একই স্ক্রিন তলে। শেয়ার করেন। একই তলে রিমুভ আছে করে হচ্ছে, স্ক্রিন শেয়ার করেন। বলে আমরা এদেরকে সিস বেরোন বলছি। এখান থেকে। এখন যখন হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাক করছে কার্বনটাকে, সে কিন্তু ক্লোরিন যে পাশে আছে তার অপোজিট দিক দিয়ে অ্যাটাক করবে, যেহেতু এটা SN2 মেকানিজম। হ্যাঁ, ক্লোরিন থাকা অবস্থাতেই যেহেতু হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাক করবে, কাজেই অপোজিট দিক থেকে মানে ব্যাক সাইড অ্যাটাক হবে, লিংকে যান। এবং হাইড্রক্সিল গ্রুপটা লিংকে ক্লিক করেন। আলটিমেটলি হ্যাঁ, বসবে ক্লিক করেন। কার্বনের এখন কি উপরে বসবে। আগে কিন্তু ক্লোরিনটা নিচে ছিল, এখন হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু বসে গেছে দেখো উপরে। উপরে না? উপরে। ওই যে কল জি ওভার ম্যাম। ইন্টারনেট দেন। তাহলে দেখো এখন কিন্তু সিস নাই, এখন কিন্তু হয়ে গেছে এলাও ট্রান্স। এলাও এলাও। আরে ঠিক হয়নি আছে, এখন যে হয়নি প্রোডাক্টটা হয়নি। তৈরি হয়ে গেল সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ট্রান্স 1 হাইড্রক্সি 3 মিথাইল সাইক্লোপেন্টেন। সো আগে সিস ছিল, মানে আগে মিথাইল এবং ক্লোরিন একই তলে ছিল, এখন মিথাইল এবং হাইড্রক্সিল ডিফারেন্ট তল, প্লেন কিন্তু সেম না। হ্যাঁ, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং হচ্ছে গিয়ে এই যে ওই সিস উপরে লিভ দেন, সাবস্ট্রেট উপরে থেকে লিভ দেন, ট্রান্স প্রোডাক্ট যেখানে ছিল তৈরি উপরে হওয়া, লিভ দেন। বা ট্রান্স সাবস্ট্রেট থেকে, বা সাবস্ট্রেট যদি ট্রান্স, আমরা ট্রান্স সাবস্ট্রেট যদি নিতাম ঠিক একই ভাবে, তাহলে সেটা কিন্তু আবার সিস হয়ে যেত। সেটা সিস, তাই না? সিস হয়ে যেত না যদি উপরে আমরা লিভ ট্রান্স আছে ওই নিতাম যে, হ্যাঁ লিভ দেন। সাবস্ট্রেট লিভ হিসেবে, মিটিং তাহলে প্রোডাক্ট মারেন। কিন্তু সেটা সিস হয়ে যেত। সো এই যে সিস সাবস্ট্রেট থেকে ট্রান্স, তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার বুঝতে দেন, ব্যাক করেন। পারলে ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু বলতে হবে আমাকে। হ্যাঁ, এবার ক্লিক আচ্ছা, করেন। তাহলে এইটা হচ্ছে গিয়ে SN2 মেকানিজমের বৈশিষ্ট্য, যে সেটা ইনভার্সন অফ কনফিগারেশন শো করে। হ্যাঁ, আচ্ছা, এলাও দেন। নেক্সটে তাহলে নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে ডিসকাস দ্যাট SN2 mechanism হ্যাঁ, shows জয়েন অডিও। inversion while SN1 prefers racemic products mostly. দেখুন এর মানে কি? ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ কোশ্চেনটার মানে করেন। কি? কোশ্চেনটার মানে হচ্ছে ক্যামেরা অফ যে আছে।
আমাদেরকে ডিসকাস করতে বলছে এদিকে যে আমরা দেখান না, মোবাইলটা দেখান। ইনভার্সন শো করে, মানে ওই যে এই একটু এদিকে আগে জয়েন আমরা দেখলাম অডিওতে যে ক্লিক করেন। ইনভার্স প্রোডাক্ট দেয়, এটা মানেই হচ্ছে ইনভার্সন শো করে। while SN1 হুম, হুম। prefers racemic products mostly, যখন SN1 কিন্তু ইনভার্সন দেয় না, সেটা তৈরি করে রেসিমিক প্রোডাক্ট। এখন SN1 এর মেকানিজমটা তাহলে আমাদেরকে আগে শিখতে হবে, তাই না? তাহলে তো আমরা বুঝবো না যে কি বলছে এখানে। আচ্ছা, SN1 এর মেকানিজমটা তাহলে কি? দাঁড়ান, SN1 এ কি হয়? মিউট আমরা করবেন কি লাস্ট কিভাবে? ক্লাসে মিউট SN1 করা আছে নি সম্পর্কে দেখেন। পড়িনি? SN1 এর মেকানিজম পড়িনি না? মোবাইলটা দেখান, নিচে যান, ওই যে নিচের অপশনগুলো দেখান, এটা ক্লিক হ্যালো, করেন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আমরা কি SN1 এর মেকানিজম পড়েছিলাম লাস্ট ক্লাসে? না ম্যাম। হ্যাঁ ম্যাম, পড়ি নাই ম্যাম। আচ্ছা, আচ্ছা, SN1 দেখো, SN1 এর মেকানিজমে দেখো এরকম জিনিসটা হয়। এটা কি জিনিস হলো, প্রথমেই SN1 এর মেকানিজম দেখে দেখো, স্টেপ নাম্বার 1 লেখা আছে, স্টেপ 2। এর মানে কি? এর মানে হচ্ছে SN1 মেকানিজম কিন্তু দুটো স্টেপে হয়। SN2 যেমন একটা সিঙ্গেল স্টেপে হয়েছিল, কিন্তু SN1 কিন্তু দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া SN1 এর। আচ্ছা, দুটো স্টেপে হয়, তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে স্লোয়ার স্টেপ, মানে হচ্ছে প্রথম স্টেপটা আস্তে আস্তে যায়, আর পরের স্টেপটা হচ্ছে ফাস্ট স্টেপ। ফাস্ট স্টেপ মানে হচ্ছে পরের স্টেপটা দ্রুত যায়। প্রথম স্টেপটা স্লোলি যায়, পরের স্টেপটা ফাস্টলি যায়। আচ্ছা, এখন আসলে যে স্টেপ দুটোতে আসলে কি হয়, দেখো আরএক্স হচ্ছে আমাদের সাবস্ট্রেট, এক্ষেত্রেও আমরা আরএক্স এর সাবস্ট্রেট হিসেবে নিয়েছি। আরএক্স এর প্রথমেই কি হয়, স্টেপ নাম্বার 1 এ আরএক্স এর মধ্যে বন্ধনটা হেটেরোলাইটিক্যালি ভেঙে যায় এবং আর প্লাস এবং এক্স মাইনাস তৈরি হয়। অর্থাৎ প্রথমেই দেখো লিভিং গ্রুপটা কিন্তু প্রথম স্টেপেই বের হয়ে যাচ্ছে। প্রথম স্টেপেই লিভিং গ্রুপটা কিন্তু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথম স্টেপেই লিভিং গ্রুপটা কিন্তু বের হয়ে যাচ্ছে এবং একটা কি তৈরি হচ্ছে, আর প্লাস। আর প্লাস মানে কি বলতো? তনয় দে বলো তো, আর প্লাস মানে কি? ম্যাম সে তো হ্যাঁ, ম্যাম সে আর প্লাস মানে হচ্ছে সে তো ইয়ে ছেড়ে দিতেছে ম্যাম। আইকাটা হ্যাঁ, এক্স কে তো ছেড়ে দিচ্ছে, এক্স কে ছেড়ে দিচ্ছে, কিন্তু আর প্লাস মানে কি? আর প্লাস মানে হচ্ছে, ধরো একটা মিথাইল গ্রুপের উপরে কার্বনের উপর প্লাস। হ্যাঁ, একটা আর মানে তো অ্যালকাইল গ্রুপ, তাই না? জি অ্যালকাইল ম্যাম। গ্রুপ, ধরো এই অ্যালকাইল গ্রুপ কি হতে পারে, মিথাইল ইথাইল গ্রুপ, আর এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ধরো আমরা মিথাইল গ্রুপই নিলাম, মিথাইল গ্রুপে কার্বনের উপর প্লাস, এটাকে আমরা ক্যাটায়ন তাহলে ম্যাম। ক্যাটায়ন। ভেরি গুড, কার্বোক্যাটায়ন। সো জি। একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। হ্যাঁ, আর প্লাস মানে হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপে কিন্তু SN1 মেকানিজমে ফার্স্ট স্টেপে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, মানে প্রথমেই কিন্তু লিভিং গ্রুপটা লিভ করেছে। আচ্ছা, সেকেন্ড স্টেপে গিয়ে কি হবে, ওয়াই মাইনাসটা আসবে। ওয়াই মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, এবং এখানে কিন্তু দেখো এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো কম্পিটিশন নাই, কারণ অলরেডি কিন্তু আর এক্স কে ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু একা আছে। এখন ওয়াই মাইনাস এটাকে খুব বেশি স্ট্রং হওয়ার দরকার নাই, মানে আগে তো খুব স্ট্রং নিউক্লিওফাইলের দরকার হয়েছিল ওই SN2 এর জন্য। কারণ কি, এক্স এর সাথে তার একটা কম্পিটিশন ছিল, যে এক্স এর থেকে সে বেশি স্ট্রঙ্গার হলেই না রিঅ্যাকশনটা হবে। কিন্তু এখানে কিন্তু ওই রিঅ্যাকশন মানে ওই কম্পিটিশনটা কিন্তু এখানে নেই, কারণ আর এক্স এর মধ্যে অলরেডি বন্ধনটা ভেঙে গেছে। আমি তোমাদেরকে ওই বাস্তব একটা উদাহরণ দিয়েছিলাম, যে হাজব্যান্ড ওয়াইফের, হ্যাঁ, একটা দিয়েছিলাম না লাস্ট ক্লাসে, জি ম্যাম। যে হাজব্যান্ড ওয়াইফের সাথে মধ্যে বন্ধনটা যদি ভেঙে যেতে চায়, একটা থার্ড পার্টি যদি আসে, তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিকে অবশ্যই হাজবেন্ডের থেকে স্মার্টার হতে হবে, বা পয়সাওয়ালা হতে হবে, বা যে কোনো ভাবে মোর অ্যাট্রাকটিভ হতে হবে। তা না হলে তো ওই হাজবেন্ডকে ছেড়ে ওয়াইফটা আসবে না, তাই না? ওই ওই থার্ড পার্টি, ওই তৃতীয় ব্যক্তির কিন্তু তাহলে হাজবেন্ডের সাথে একটা কম্পিটিশনের ব্যাপার ছিল। কিন্তু এখানে কিন্তু হাজবেন্ড ওয়াইফের অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ওয়াইফটা মানে এখানে কার্বোক্যাটায়ন, সেটাকে আমি ওয়াইফ যদি ধরি, এ কিন্তু একা আছে। হ্যাঁ, সে হচ্ছে ডিভোর্স অবস্থায় আছে, সে একা আছে। হাজবেন্ডের সাথে তার রিলেশন অলরেডি ব্রেকআপ, সে একা আছে। এখন এই যে থার্ড পার্টি, সে এই এই ওয়াই মাইনাসটা সে যত কম স্ট্রঙ্গারই হোক না কেন, মানে জাস্ট একটা ওয়াই মাইনাস হলেই হবে, সে কিন্তু আর এর সাথে যুক্ত হয়ে আর ওয়াই তৈরি করে ফেলবে। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু খুব বেশি স্ট্রং নিউক্লিওফাইলের দরকার নেই SN1 এ, যেটা SN2 এ দরকার ছিল।
সুতরাং SN1 এর আমরা কয়েকটা ক্রাইটেরিয়া দেখলাম। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা দুটো স্টেপে রিঅ্যাকশন হয়। প্রথম স্টেপটা হচ্ছে স্লোয়ার স্টেপ, পরের স্টেপটা হচ্ছে ফাস্ট স্টেপ। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এখানে খুব বেশি স্ট্রং নিউক্লিওফাইলের দরকার হয় না। ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় ফার্স্ট স্টেপে, প্রথম স্টেপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং তারপরে গিয়ে প্রোডাক্টে আসে। ঠিক আছে, জি ম্যাম। এই হচ্ছে গিয়ে SN1 মেকানিজমটা টোটাল। হ্যাঁ, তো তাহলে এখানে SN1 মেকানিজম সম্পর্কে যেটা লিখছে ইংলিশে সেটা আমরা দেখি যে দিস রিঅ্যাকশন প্রসেস ইন টু স্টেপ। এই রিঅ্যাকশনটা কিন্তু দুটো স্টেপে হয়। ইন দ্য ফার্স্ট স্টেপ, মানে প্রথম স্টেপে কি হয়, দ্য বন্ড বিটুইন R and X ব্রেকস। হ্যাঁ, প্রথমেই কিন্তু RX এর বন্ধনটা ভেঙে যায় and X is left as an anion, এবং X টা অ্যানায়ন হিসেবে বের হয়ে যায়। X টা অ্যানায়ন এবং R টা ক্যাটায়ন হিসেবে থাকে। তো X টা প্রথমেই কিন্তু অ্যানায়ন হিসেবে বের হয়ে যায়। The Y minus attacks the carbonium ion, এবং Y minus টা সেকেন্ড স্টেপে গিয়ে এটা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছে মানে R প্লাস সেটাকে অ্যাটাক করে and RY bond is formed, এবং RY বন্ডটা তৈরি হয় in the second step. The first step, that is RX bond breaking, is the slow rate determining step. এখানে দুটো স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে স্লোয়ার স্টেপ, অর্থাৎ RX এর বন্ধন ভাঙাটা হচ্ছে স্লোয়ার স্টেপ। এবং সবসময় মনে রাখবে যে কোনো একটা রিঅ্যাকশন যদি মাল্টিপল স্টেপে হয়, মাল্টিপল স্টেপ মানে হচ্ছে একাধিক স্টেপ আছে এই রিঅ্যাকশনে, যদি একাধিক স্টেপ থাকে তাহলে সেই স্টেপগুলোর মধ্যে যেই স্টেপটা সবচেয়ে বেশি স্লোয়ার, মানে যেই স্টেপটা হতে সবচেয়ে বেশি সময় লাগে আর কি, সবচেয়ে স্লোয়ার যেই স্টেপটা, সেই স্টেপটাই কিন্তু ওভারঅল রিঅ্যাকশনের রেটটাকে নির্ধারণ করে। হ্যাঁ, হোল রিঅ্যাকশনের রেটটা নির্ধারিত হবে স্লোয়ার যে স্টেপটা সেই স্টেপের উপর। যেমন এখানে স্টেপ নাম্বার 1 এবং স্টেপ নাম্বার 2 এর মধ্যে স্টেপ 1টা হচ্ছে স্লোয়ার স্টেপ, তাহলে ওভারঅল রিঅ্যাকশনের রেটটা নির্ধারিত হবে কিসের উপর? স্টেপ 1 এর উপর। স্টেপ 2 এর উপরে কিন্তু রিঅ্যাকশনের রেট নির্ধারণ হবে না। ঠিক আছে? জি ম্যাম। ওকে ওকে, আচ্ছা তারপরে আসো, তোমরা আসলে সবসময় একটু রেসপন্স করলে আমার জন্য বেটার হয়। হ্যাঁ, তাহলে আসলে আমি বুঝতে পারি যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। কেউ একজন জাস্ট আমাকে একটু রেসপন্স করবা যে হ্যাঁ বোঝা যাচ্ছে বা হ্যাঁ মান না জি না। হ্যাঁ, না হলে হচ্ছে আচ্ছা কন্টিনিউ ম্যাম। করাটা, কারণ কন্টিনিউ করাটা একটু টাফ হয়, কারণ অনেক সময় তো লাইনটা কেটে যায়। আচ্ছা, তাহলে যেই কোয়েশ্চেনটা ছিল সেটা হলো যে SN2 মেকানিজমে ইনভার্সন অফ কনফিগারেশন শো হয়, কিন্তু SN1 হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন দেখায় না, এটা রেসিমিক প্রোডাক্ট তৈরি করে, এটাই ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো সেজন্য আমরা SN1 মেকানিজমটা পড়লাম যে SN1 এ কি হয় আসলে ব্যাপারটা। আচ্ছা, এখানে বাস্তব উদাহরণ যেটা আছে সেটা দেখে নিই। যে বাস্তব উদাহরণে এখানে দেখো একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছে, এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড হিসেবে এটাকে নিয়েছে। ঠিক আছে, এটার নাম কি বলো তো? এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, সেটা তো বুঝতে পারছো। এটা যে একটা অ্যালকাইল হ্যালাইড সেটা তো বুঝতে পারছো, তাই না? জি ম্যাম। 3 আচ্ছা, মিথাইল ব্রোমিন ম্যাম। 1 2 থ্রি। মিথাইল 3 2 মিথাইল ব্রোমো। ব্রোমিন ম্যাম। না, এটা হচ্ছে কিভাবে হবে, নামকরণটা কিভাবে হবে? 1 2 ও 3, এটা কিন্তু প্রোপেন। জি 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 ম্যাম। ঠিক আছে, এটা কিন্তু প্রোপেন, তাহলে হচ্ছে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। তুমি এদিক থেকে নাম্বারিং করতে পারো অথবা এদিক থেকে নাম্বারিং করতে পারো, মানে তুমি 1 2 3 দিতে পারো বা 1 2 3 দিতে পারো বা 1 2 3 দিতে পারো, যেভাবে তুমি নাম্বারিংটা করো সব ক্ষেত্রেই কিন্তু এটাই আসে যে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। এটা যে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন সেটা কি সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? IUPAC তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে শিখিয়েছে নামকরণটা, তাই না? জি ম্যাম। জি মানে ম্যাম। ওকে ওকে, তাহলে হচ্ছে এই যে এটা যে একটা অ্যালকাইল হ্যালাইড, মানে আরএক্স হিসেবে আমরা এটাকে নিয়েছি, এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড আছে। এখন এটার সাথে প্রথমেই যদি SN1 মেকানিজমে যায়, প্রথমে কি হবে, এই লিভিং গ্রুপের সাথে এই কার্বনের যে বন্ধনটা সেটা কিন্তু ভেঙে যাবে হেটেরোলাইটিক্যালি ভেঙে যাওয়ার পরে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, কার্বোক্যাটায়নটা আমরা তৈরি করে ফেলি। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি 1 2 কে পড়িয়েছিলেন আগে, মানে ম্যাম মমতাজ ম্যাম পড়াইছিল ম্যাম। তন্ময় স্যার পড়াইছিল ম্যাম। আচ্ছা,
অর্গানিক কেমিস্ট্রি 1 কে পড়িয়েছিলেন? অর্গানিক কেমিস্ট্রি 1 কে পড়িয়েছিলেন বলুন? তন্ময় স্যার পড়াইছিলেন। তন্ময় স্যার। আইইউপিএসসি তো ওখানে মানে 1 এই তো তোমরা শিখেছো না আইইউপিএসসি সিস্টেমে? জি ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো যে স্টেপ 2 তে মানে আসলে এখন আমি অর্গানিক কেমিস্ট্রি 1 টা নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আইইউপিএসসি পড়াতে গিয়ে আমি হাবুডুবু খাচ্ছি, মানে আমি হাবুডুবু খেয়েছি পর্যন্ত আর কি, হ্যাঁ। তো আমি আর কি বুঝতে পারছি না যে আচ্ছা তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা অর্গানিক কেমিস্ট্রি 1 এ হ্যাঁ কোন চ্যাপ্টারের উপর বেশি মানে তোমরা মানে ফোকাস করছিলে? আইইউপিএসসি এর উপরেই কি? হ্যাঁ ম্যাম ওটা তো এমনিতে আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল তো ম্যাম, এমনিতে ম্যাম আমরা মনে নাই, খুব ইয়াতে ছিলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো যে হচ্ছে গিয়ে প্রথম স্টেপে যেটা হলো যে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং একটা লিভিং গ্রুপটা লিভ করলো, তাই না? ব্রোমিনটা কিন্তু ব্রোমাইড আয়ন হিসেবে বের হয়ে গেছে আয়ন হিসেবে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। স্টেপ 2 তে কি হলো? স্টেপ 2 তে গিয়ে কিন্তু ওই যে Y মাইনাসটা আসলো, ধরো এখানে Y মাইনাসটা হচ্ছে এই হাইড্রক্সিল গ্রুপটা আসলো এবং সে এসে তারপরে এটার সাথে জয়েন করলো, হ্যাঁ, কার্বোক্যাটায়নের সাথে। ম্যাম এটার সাথে হ্যাঁ বলো। স্টেপ 2 তে কি ম্যাম যে কোনো প্রোডাক্টে যে কোনো ইয়ারে আসতে পারে, যে হাইড্রোক্সিল মনোক্সাইড ছাড়া কি অন্য কোনো প্রোডাক্ট আসতে পারে? অন্য কোনো প্রোডাক্ট না, এটা রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকট্যান্ট ম্যাম আসতে পারে? হ্যাঁ, মানে হচ্ছে যে কোনো নিউক্লিওফাইল হতে হবে, হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট বলতে যে কোনো নিউক্লিওফাইল তো অবশ্যই হতে হবে, কারণ কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হবে তো অবশ্যই একটা নেগেটিভ চার্জের কোনো একটা রিয়েজেন্ট, তাই না? জি ম্যাম। সেটা মানে কি, সেটা একটা নিউক্লিওফাইল হতে হবে। সেই নিউক্লিওফাইলটা খুব স্ট্রং হওয়ার দরকার নাই, খুব উইক নিউক্লিওফাইল হলেই হবে, মানে জাস্ট একটা নেগেটিভ চার্জ তার থাকলেই হবে, যে পজিটিভের সাথে যুক্ত হতে পারে, যে কোনো কিছুই আসতে পারে, হ্যাঁ। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এই যে প্রথম স্টেপে যে ব্রোমাইডটা বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মানে এটাকে বের করতে মানে কাজ করতেছে কি? কাজ এটা তো করতেছে স্টেপ হচ্ছে এনভায়রনমেন্ট। ধরো এনভায়রনমেন্টের মধ্যে এমন কোনো প্রভাবক আছে, হ্যাঁ, কোনো ক্যাটালিস্ট থাকতে পারে বা টেম্পারেচার হাই থাকতে পারে, যে কোনো কারণেই হোক তাদের বন্ধনটা ভেঙে গেছে, ঠিক আছে? সেটা হচ্ছে মানে ক্যাটালিস্টের প্রভাবে হতে পারে বা হচ্ছে রিয়েজেন্টে মানে অন্য কোনো আসতে পারে, কি বলে, টেম্পারেচার আসতে পারে, হ্যাঁ। মানে হচ্ছে এনভায়রনমেন্ট এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে করে তাদের বন্ধনটা ভেঙে যায় হেটেরোলাইটলি, ঠিক আছে? জি ম্যাম। ওকে ওকে। তাহলে যেমন একটু পরে আমরা দেখব যে এখানে কিন্তু আমরা ইউজ করেছি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হওয়াটা কিন্তু খুব ইজিয়ার, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার জন্য মুখিয়ে থাকে, হ্যাঁ। সো হচ্ছে তুমি যদি একটু টেম্পারেচারটা বাড়ায় দাও তাহলেই বন্ধনটা ভেঙে যাবে, রিঅ্যাকশনের টেম্পারেচারটা যদি বাড়ায় দাও। আচ্ছা, তো আমরা দেখলাম যে এক্স ওয়াই আর এক্স এবং ওয়াই এর পরিচয়টা আমরা এখানে পেলাম, তাই না? হ্যাঁ বলো। ম্যাম তাহলে আমার ম্যাম ওই যে সেকেন্ড স্টেপে যে ম্যাম আমার ওই যে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয়েছে, আমি প্রোডাক্ট হিসাবে ম্যাম আমি হাইড্রোক্সিল মূলকটা আমার এখানে অ্যাড হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ম্যাম আমার ব্রোমিনটা কোথায় গেল ম্যাম? ব্রোমিনটা আছে, ব্রোমাইড আয়ন হিসেবে আছে, ব্রোমাইড আয়ন হিসেবে আছে। এখন হাইড্রক্সিল গ্রুপটা তো শুধু হাইড্রক্সিল গ্রুপ না, হলো সোডিয়াম হাইড্রক্সাইড তুমি যদি দাও তাহলে এখানে একটা সোডিয়াম আয়নও অবশ্যই আছে, ওই সোডিয়াম আয়নের সাথে এই ব্রোমাইডটা যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, কিন্তু সেটা তো আমাদের মেইন কনসার্ন না, এই জন্য আমি ওই জিনিসটাকে আনি নাই। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে এই যে প্রথম স্টেপটা যে স্লো কাজ করতেছে, এটা কি এনভায়রনমেন্টের সাথে মানে বিক্রিয়া করে মানে ওই ব্রোমাইডটা আলাদা করার জন্য কি ম্যাম স্লো কাজ করতেছে? হ্যাঁ, মানে মানে দুটো স্টেপের মধ্যে এই স্টেপটা হচ্ছে স্লোয়ার, হ্যাঁ, দুটো স্টেপের মধ্যে এটা হচ্ছে স্লোয়ার। কেন কি? কারণ হচ্ছে যে কোনো একটা বন্ধন ভাঙতেছে, কাজেই এটা তো একটু সময় লাগবে, কিন্তু পরের স্টেপটা ফাস্টার হওয়ার কারণ কি? কারণ এখানে একটা পজিটিভ আয়ন আছে এবং হাইড্রক্সিল গ্রুপ একটা নেগেটিভ আয়ন, একটা পজিটিভ আয়ন এবং একটা নেগেটিভ আয়ন যখন থাকবে পাশাপাশি তখন তাদের যুক্ত হতে খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে? অন্তত স্টেপ 1 এর থেকে এটা কম সময় লাগবে। সো এই দুটো স্টেপের মধ্যে স্টেপ 1টাই হবে স্লোয়ার, কারণ এখানে বন্ধনটা ভাঙতেছে, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমরা কি আর এক্স এবং ওয়াই এর পরিচয়গুলো এখানে পেলাম, মিলাতে পারছো নিশ্চয়ই, তাই না? জি ম্যাম। SN1টা ব্যাপারটা মিলাতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা আবার ওইখানে ফিরে যাই যে কেন হচ্ছে এটা রেসিমিক ইকুয়েশন অফ কনফিগারেশন দেখায় না, এটা কেন রেসিমিক প্রোডাক্ট দেখায়। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে
এই যে হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত হচ্ছে, এখন কিন্তু সিটা একা, তাই না? এই যে ওয়াইটা যখন যুক্ত হচ্ছে তখন আরটা কিন্তু একা, তাই না? এখন ওয়াইটা কিন্তু এর সামনের দিক থেকেও যুক্ত হতে পারে, পিছন দিক থেকেও যুক্ত হতে পারে, নাকি? তাই তো? জি ম্যাম। আগে তো যেটা SN2 এর ক্ষেত্রে কি ছিল যে যেই হাতে ওর লিভিং গ্রুপটা ছিল তার অপোজিট হাত দিয়ে সে, মানে ধরো হাজবেন্ড একটা দুয়ারে বসে, একটা দরজায় বসে আছে, তাহলে এই থার্ড পার্টি যখন ঢুকবে ওয়াইফের সাথে কথা বলার জন্য, তখন সে অবশ্যই হাজবেন্ড যেখানে বসে আছে সেখান দিয়ে তো ঢুকবে না, পিছনে দরজা দিয়ে ঢুকবে, তাই না? আর জি ম্যাম। এখানে তো হচ্ছে ওয়াইফ হচ্ছে একা, হাজবেন্ড তো আগেই চলে গেছে, কাজেই ওই থার্ড পার্টি সে কিন্তু সামনের দিক থেকেও ঢুকতে পারে, পিছন দিক থেকেও ঢুকতে পারে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে তাই। আসলে যেটা হয় যে 50% ক্ষেত্রে সিস এবং 50% ক্ষেত্রে ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়, এবং এই টোটাল জিনিসটাকে বলা হয় রেসিমিক প্রোডাক্ট। 50% সিস এবং 50% ট্রান্স প্রোডাক্টকে টোটাল বলা হয় রেসিমিক প্রোডাক্ট, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে SN1 মেকানিজমে আমরা রেসিমিক প্রোডাক্ট দেখি, কিন্তু SN2 তে আমরা ইনভার্সন অফ কনফিগারেশন দেখি। আমাদের যেই কোশ্চেনটা ছিল যে এক্সপ্লেইন দ্যাট, যে কোশ্চেনটা ছিল এই যে discuss that SN2 mechanism shows inversion while SN1 prefers racemic products mostly। হ্যাঁ, এটাকে ডিসকাস করতে বলছি। তাহলে আমরা একটু বুঝতে পারলাম এখন, তাই না, ব্যাপারটা কি? তাহলে এখানে যেটা লিখছে সেটা আমরা দেখি যে SN2 reaction proceed exclusively by backside attack। হ্যাঁ, SN2 reaction কিন্তু backside attack এর মাধ্যমে হয়। backside attack কাকে বলতেছি? মানে যে পাশে লিভিং গ্রুপটা আছে সেই পাশটাকে আমরা ফ্রন্ট সাইড যদি ধরি, তাহলে তার অপোজিট পাশটাকে আমরা বলতেছি ব্যাক সাইড, ঠিক আছে? যে জি ম্যাম। পাশে লিভিং আছে সেই পাশটাকে আমরা ফ্রন্ট সাইড ধরতেছি, আর তার অপোজিট সাইডটাকে আমরা ব্যাক সাইড ধরতেছি। Backside attack is preferred because when the attacking group attacks the carbon, মানে SN2 এর কথা বলতেছে, the leaving group still gets attached with it। হ্যাঁ, কাজেই এখানে অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করতেছে কার্বনকে, কারণ লিভিং গ্রুপটা তখনও অ্যাটাচ অবস্থায় আছে, কাজেই সে হচ্ছে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে। সো দ্য নিউক্লিওফাইল can be bonded via the backside lobe of the relevant molecular orbital at the moment leaving group differs। মানে হচ্ছে সে হচ্ছে ব্যাকসাইড লোব দিয়ে অ্যাটাক করে, অরবিট মানে হচ্ছে এই মলিকুলের ব্যাকসাইড লোব দিয়ে অ্যাটাক করে, এবং যখন ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করে তখন সাথে সাথে যেহেতু স্টেপ একটাই স্টেপে রিঅ্যাকশন হয়, তখন হচ্ছে লিভিং গ্রুপটা তখন লিভ করে। হ্যাঁ, লিভিং গ্রুপটা কিন্তু আগে লিভ করে নাই। অন দ্য আদার হ্যান্ড, in SN1 mechanism, living group already leave the carbocation। হ্যাঁ, লিভিং গ্রুপটা কিন্তু কার্বোকাটায়নকে অলরেডি লিভ করেছে ইন দ্য ফার্স্ট স্টেপ। সো বোথ সাইডস অফ দ্য কার্বনিয়াম আয়ন আর ফ্রি and equally likely to be attacked by the nucleophile। So হচ্ছে both সাইডটাই কিন্তু ফ্রি থাকে। This means optically racemic product is produced। মানে হচ্ছে এই যে আমি বললাম যে 50% ক্ষেত্রে ডান হাতে বসে এবং 50% ক্ষেত্রে বাঁ হাতে বসে, ফলে হচ্ছে অপটিক্যালি একটা রেসিমিক প্রোডাক্ট আমরা পাই, ঠিক আছে? এটাকে বলা হয় রেসিমিক প্রোডাক্ট। মানে হচ্ছে যে প্রোডাক্টের 50% হচ্ছে যেরকম কনফিগারেশনের, বাকি 50% হচ্ছে তার মিরর ইমেজ। এ ধরনের প্রোডাক্টকে টোটাল বলা হয় রেসিমিক প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমরা SN1 এর মেকানিজমটা কিন্তু পরে আছে, আমরা SN1 এর মেকানিজমটাও কিন্তু দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো যে আমরা শিখবো হচ্ছে কাইনেটিক্স। কাইনেটিক্স বলতে কি? কাইনেটিক্স মানে হচ্ছে রেট সম্পর্কিত ব্যাপার-স্যাপারগুলোকে বলা হয় কাইনেটিক্স। কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে যখন প্রোডাক্টে কনভার্ট হয়, তখন সেটা প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য কিসের উপর ডিপেন্ড করে? যে কোনো একটা রিঅ্যাকটেন্ট যখন প্রোডাক্টে কনভার্ট হয়, তখন রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের উপরে অবশ্যই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করে, তাই না? রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন আমরা যদি বাড়িয়ে দেই, তাহলে সেটা খুব দ্রুত প্রোডাক্টে কনভার্ট হবে। আবার রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন আমরা যদি কমিয়ে দেই, তাহলে প্রোডাক্টে কনভার্ট হতে তার কিন্তু বেশি সময় লাগবে। তো যে কোনো রিঅ্যাকশনের রেট অবশ্যই নির্ভর করবে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি বলে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে, মানে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের উপরে, ঠিক আছে? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে কিন্তু যে কোনো রিঅ্যাকশনের রেটটা নির্ভর করবে। সাথে হয়তো আরো এক বা একাধিক জিনিস অ্যাড হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে অবশ্যই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করবে। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা যদি বাড়িয়ে দেই, তাহলে রিঅ্যাকশনের রেটটা তাড়াতাড়ি হবে। আবার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা যদি কমিয়ে দিই, তাহলে রিঅ্যাকশনটা স্লোলি মুভ করবে। এখন আসো যে SN1 এবং SN2 রিঅ্যাকশনে
রিঅ্যাকশনের রেটটা কার উপর নির্ভর করছে। আচ্ছা, প্রথমে আসি SN1 এর ক্ষেত্রে। হ্যাঁ, SN1 এর ক্ষেত্রে এখানে কি হয় দেখো, এখানে তো দুটো স্টেপে রিঅ্যাকশন হয়। প্রথম স্টেপটা বলেছিলাম স্লোয়ার স্টেপ, এবং পরের স্টেপটা ছিল হচ্ছে ফাস্টার স্টেপ। এবং কোনো একটা রিঅ্যাকশন যদি মাল্টিপল স্টেপে যায় তাহলে সেই রিঅ্যাকশনের রেটটা স্লোয়ার স্টেপের উপর নির্ভর করে, বলেছিলাম না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে এই রিঅ্যাকশনের রেটটা কারো কোন স্টেপের উপর নির্ভর করবে, স্টেপ 1 না 2? স্টেপ 1। স্টেপ 1। 1 আচ্ছা আচ্ছা, তাহলে স্টেপ 1 তার মানে হচ্ছে এখানে স্টেপ 1 এর জন্য সাবস্ট্রেট হচ্ছে Rx আর প্রোডাক্ট হচ্ছে R+ আর X-, তাই তো? আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করছে কি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে। এখানে কিন্তু কোনো Y- কিন্তু আসতেছে পরে, মানে স্টেপ 2 তে। স্টেপ 2 তে গিয়ে Y- আসতেছে। কাজেই এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করছে সোললি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে, অর্থাৎ SN1, the rate of SN1 reaction is proportional to মানে কি? proportional to মানে হচ্ছে সমানুপাতিক, বাংলা অর্থ। rate of SN1 is proportional to, এটা আমি Rx দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়েছি। থার্ড ব্র্যাকেটটা হচ্ছে কনসেন্ট্রেশন বোঝায়। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট কিন্তু মাস কনসেন্ট্রেশন বোঝানোর জন্য, ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না। থার্ড ব্র্যাকেট হচ্ছে মাস্ট কনসেন্ট্রেশন বোঝানোর জন্য, সো থার্ড ব্র্যাকেটটা দিতেই হবে। আচ্ছা, তাহলে SN1 রিঅ্যাকশনের ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ Rx, এটা বলতে বোঝাচ্ছে যে যদি SN1 রিঅ্যাকশনের রেট মানে Rx এর কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে SN1 রিঅ্যাকশনের রেটটা বাড়বে, আর Rx এর কনসেন্ট্রেশন যদি কমে তাহলে SN1 রিঅ্যাকশনের রেটটা কমবে। এখন Rx কি? Rx কি? Rx কি? ম্যাম রিঅ্যাকশনের জন্য সাবস্ট্রেট। সাবস্ট্রেট, ঠিক আছে? Rx তো সাবস্ট্রেট, তাই না? জি ম্যাম। তো তোমরা হচ্ছে সাবস্ট্রেটটা তোমরা হাতে লিখতে পারো বানান করে, SUBS এইভাবে সাবস্ট্রেট লিখতে পারো, অথবা Rx লিখতে পারো। কিন্তু Rx যদি লেখো তাহলে তোমাদেরকে রিঅ্যাকশনটা লিখে নিতে হবে উপরে, কারণ Rx বলতে তুমি কি বোঝাচ্ছ? Rx বলতে তুমি সাবস্ট্রেট বোঝাচ্ছ, তাই না? জি তো ম্যাম। এটা তোমাকে রিঅ্যাকশনটা দেখিয়ে লিখে, মানে তুমি যদি রিঅ্যাকশনটা লেখো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ Rx বলতে তুমি সাবস্ট্রেট বোঝাচ্ছ, অথবা তুমি বানান করেও সাবস্ট্রেট লিখতে পারো। আচ্ছা, তো প্রপোর্শনাল টু চিহ্ন যদি আমি উঠাই দেই, তাহলে আমি যদি ইকুয়াল টু চিহ্ন আনি তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, এটা ম্যাথমেটিক্সের রুল। জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে ইকুয়াল টু চিহ্ন যদি আমি আনি তাহলে আমরা K1 একটা কনস্ট্যান্ট আনলাম, K1 হচ্ছে একটা কনস্ট্যান্ট আনলাম। হ্যাঁ, এই দেখো, তাহলে কে কেন আনলাম? যে কোনো একটা কিছু আনতে পারতাম, ABCD, তুমি হ্যাঁ যে কোনো কিছুই আনতে পারতাম, কিন্তু কে আনলাম এই কারণে যেটা কাইনেটিক্স বোঝায়। কাইনেটিক্স বলতে রেট, হ্যাঁ কাইনেটিক্স মানে হচ্ছে রেট। সো কে আনাটাই মোর রিলেভেন্ট, সো হচ্ছে কে আনতে পারো K1 Rx। তাহলে SN1 রিঅ্যাকশনের রেটটা নির্ভর করছে শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে SN2 রিঅ্যাকশনের রেট কিসের উপর নির্ভর করছে? SN2 তে কিন্তু একটাই স্টেপে রিঅ্যাকশন হয়, তাই না? একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হয়। এখানে কি হয়, একটা স্ট্রং বেস আরকে অ্যাটাক করে, Rx এর মধ্যে বন্ধনটা ভাঙতে থাকে এবং Ry এর মধ্যে নতুন বন্ধনটা তৈরি হতে থাকে, এবং পরবর্তীতে Ry এর মধ্যে স্টেবল বন্ড তৈরি হয়ে যায় এবং X ইলেকট্রন সহ আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই তো এই ঘটনাটাই তো ঘটে SN1 এ, SN2 তে সরি, তাই না? Y R কে অ্যাটাক করে, Rx এর মধ্যে বন্ধনটা ভাঙে, একটা ট্রানজিশন স্টেট থাকে এবং আলটিমেটলি প্রোডাক্টে কনভার্ট হয়, তাই তো? জি ম্যাম। এখন এই রিঅ্যাকশনের রেট অবশ্যই Rx এর উপর নির্ভর করবে, কারণ যে কোনো রিঅ্যাকশনের রেটই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে, কাজেই Rx এর কনসেন্ট্রেশনের উপর তো মাস্ট। আচ্ছা, এখানে দেখো Y এর কনসেন্ট্রেশনটা আমরা যদি বাড়িয়ে দেই তাহলে এটা কিন্তু অ্যাটাকটা দ্রুত হবে, তাই না? জি এখানে ম্যাম। কিন্তু রিঅ্যাকশনটা ইনিশিয়েট করতেছে ওয়াইটা খুব স্ট্রং হতে হবে, তার কনসেন্ট্রেশন ভালো হতে হবে, তাহলেই না রিঅ্যাকশনটা হবে, আদারওয়াইজ রিঅ্যাকশনটা হবেই না, কারণ ওয়াই তো আলটা অ্যাটাক করতেছে। কাজেই ওয়াই এর কনসেন্ট্রেশন কিন্তু এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে। কাজেই এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করবে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন এবং এই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন দুটোর উপরই, ঠিক আছে? তাহলে রেট অফ SN2 is proportional to Rx and Y, দুটোর কনসেন্ট্রেশনের উপরই কিন্তু এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করে, ঠিক আছে? তাহলে SN2 রিঅ্যাকশনের রেট ইজ প্রপোর্শনাল টু Rx এর কনসেন্ট্রেশন এন্ড Y এর কনসেন্ট্রেশন।
আচ্ছা, তাহলে হচ্ছে Rx টা হচ্ছে এখানে সাবস্ট্রেট এবং Y হচ্ছে বেস বা নিউক্লিওফাইল। যেহেতু দুটো জিনিসের উপরে এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করে, সেজন্য এটাকে আমরা বলি SN2। এটাও ঠিক একইভাবে ইকুয়াল টু চিহ্ন দিয়ে তুমি কনস্ট্যান্ট আনবা। ঠিক আছে, আমি বোঝাতে পারছি? জি ম্যাম। ওকে, তাহলে আমরা কাইনেটিক্সটা কিন্তু দেখে নিলাম যে SN1 এবং SN2 রিঅ্যাকশনের রেট না সহজেই, জিনিসটা কঠিন কিছু না। SN1 এবং SN2 রিঅ্যাকশনের রেট আসলে কিছুর উপর নির্ভর করে, শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নাকি সাবস্ট্রেট এবং বেস দুটোর কনসেন্ট্রেশনের উপরে। আচ্ছা, এরপরে আসো explain the order of reactivity of SN1 and SN2 reaction in case of alkyl halide। যেটা বলছে যে SN1 এবং SN2 রিঅ্যাকশনের রেটের অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিটা আলোচনা করার জন্য। আচ্ছা, তোমরা আমাকে একটুখানি বসো, আমি একটু দেখে আসি আসলে আমার বাবুটা কাছে। হ্যাঁ, আচ্ছা ম্যাম। বসো। আচ্ছা ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে explain the order of reactivity of SN1 and SN2 reactions। হ্যাঁ, in case of alkyl halide। alkyl halide এর কি ধরনের চেহারা হলে SN1 বা SN2 রিঅ্যাকশনের রেটটা হাই হবে বা স্লো হবে, এটা হচ্ছে এখন এক্সপ্লেন করতে হবে। এখন অ্যালকাইল আমরা এ পর্যন্ত সাবস্ট্রেট হিসেবে ইউজ করেছিলাম কি অ্যালকাইল হ্যালাইড, তাই না? জি ম্যাম। এখন অ্যালকাইল হ্যালাইডের চেহারা তো বিভিন্ন রকম হতে পারে, দেখাই আমি। এই যে, হ্যাঁ, এই কয়েক রকম কিন্তু হতে পারে। দেখো, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড, তাই না? জি ম্যাম। একটা অ্যালকাইল হ্যালাইড, আবার এটা আরেকটা অ্যালকাইল হ্যালাইড। এখন তোমরা বলো যে এটার সাথে এটার ডিফারেন্সটা কি? এই যে এই দুটো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাম এটাতে হ্যালোজেন আছে ম্যাম, আর এটাতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে আর একটা হ্যালোজেন আছে। হ্যাঁ, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে তো হ্যালোজেন থাকবেই, এই যে অ্যালকাইল গ্রুপের হচ্ছে ডিফারেন্সটা। হ্যাঁ, এখানে অ্যালকাইল গ্রুপে এই যে কার্বনের সাথে কিন্তু 3টা হাইড্রোজেন যুক্ত, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন আরেকটা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। আমরা বলি সাবস্টিটিউট হয়ে গেছে মানে হাইড্রোজেনের পরিবর্তে আর মানে একটা আরেকটা অ্যালকাইল গ্রুপ বসে গেছে। এখানে অ্যালকাইল গ্রুপ হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। মোট কথা হচ্ছে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন উঠে গেছে আর একটা হাইড্রোজেনের পরিবর্তে আরো অন্য কিছু চলে এসছে, ধরো একটা অ্যালকাইল গ্রুপই চলে এসছে। ঠিক আছে? আচ্ছা, এখানে এটার সাথে পার্থক্য হচ্ছে এখানে কিন্তু দুটো হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেছে, মাত্র আর একটা হাইড্রোজেন বাকি এই কার্বনের সাথে, তাই না? জি ম্যাম। মাত্র আর একটা হাইড্রোজেন বাকি, আর বাকি দুটো হাইড্রোজেন কিন্তু দুটো অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। আর এটা এখানে হচ্ছে কোনো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন নাই, মানে 3টা হাইড্রোজেনই কিন্তু 3টা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। সো অ্যালকাইল হ্যালাইডের চেহারা হতে পারে এরকম, যেখানে এই সেন্ট্রাল কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত, মানে 3টা সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে। এখানে হচ্ছে দুটো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। এখানে হচ্ছে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, মানে এখানে হচ্ছে মাত্র এখানে হ্যালো এই অর্ণব ভাই মিউট করে রাখেন। কিছু করার নাই অর্ণব মাইনে ভাই। নেওয়া কঠিন।
অর্ণব ভাই মিউট করেন ভাই। এখন অর্ণব ভাই আম্মুরে নিয়েও খুব টেনশনে কেন আছে প্রচুর বুঝছো। শব্দ আসছে? এই ডাক্তার অর্ণব বুঝতে ভাই পারতেছে কি হয়েছে না হয়েছে। দেখছো সে হচ্ছে ক্লাসেই নাই, বলছে কিন্তু ডাক্তার বুঝতে পারতেছে। ঠিক আছে এটা নিয়ে। এখনো আম্মুর পেইনটা হয়। তো ডাক্তার করতে পারতেছে না, এই নিয়ে খুব সমস্যায় আছে। পেট গল্প সব টেস্ট করেছে, এখনো আমি মিউট আজকেও করে দিলাম। ওরা কেউ একজন হ্যালো, হ্যাঁ ম্যাম। জি ম্যাম। যেটা বলছিলাম তাহলে অ্যালকাইল হ্যালাইডের চেহারা কিন্তু হতে পারে এইরকম, এই তিনটার মধ্যে যে কোনো একটা, তাই তো? যেখানে দেখো এই অ্যালকাইল গ্রুপে তিনটা সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে। সাবস্টিটিউটেবল হাইড্রোজেন বলতে এই তিনটা হাইড্রোজেন সাবস্টিটিউট হতে পারে, ঠিক আছে? এখানে দুটো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে, এখানে একটা সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে, আর এখানে কোনো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন নাই। আচ্ছা, এদের নাম আছে, এই ধরনের অ্যালকাইল হ্যালাইড, এরা প্রত্যেকেই কিন্তু অ্যালকাইল হ্যালাইড। আর কাজে সাবস্ট্রেট হিসেবে আমরা যে কোনো একটা চেহারার অ্যালকাইল হ্যালাইডকে ইউজ করতে পারি। কোথায় আমরা কিরকম চেহারা ইউজ করব সেটা ডিপেন্ড করতেছে তাদের নেচারের উপর। এই যে প্রথম এই যে যেখানে তিনটা সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে সেটাকে আমরা বলি 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেটাকে বলা হয় 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যেখানে দুটো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে সেটাকে আমরা বলি 1 ডিগ্রি অথবা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। যেখানে মাত্র একটা সাবস্টিটিউটেবল হাইড্রোজেন আছে সেটাকে আমরা বলি 2 ডিগ্রি অথবা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। আর যেখানে কোনো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন নাই সেটাকে আমরা বলি 3 ডিগ্রি অথবা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে SN2 মেকানিজম কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড ভালো মতো SN2 মেকানিজম শো করবে। SN2 মেকানিজম অনুযায়ী রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হবে এরকম, অর্থাৎ 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি SN2 মেকানিজম দেখাবে, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এখন আসো যে কেন এরকম দেখাবে, কেন যে SN2 মেকানিজমটা 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন SN2 মেকানিজম বেশি দেখাবে। আচ্ছা, SN2 মেকানিজমে কি হয়, লিভিং গ্রুপটা থাকা অবস্থাতেই অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করে। সো লিভিং গ্রুপটা যে পাশে আছে অ্যাটাকিং গ্রুপটা অবশ্যই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে, অর্থাৎ SN2 মেকানিজমে ব্যাক সাইড অ্যাটাক হয়, তাই না? জি ম্যাম। এখানে আমরা একটা 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, মিথাইল হ্যালাইড নিলাম, হ্যাঁ মিথাইল ক্লোরাইড নিলাম। আচ্ছা, আর হাইড্রোক্সিল গ্রুপ নিলাম হচ্ছে হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে। আচ্ছা, ধরো আমরা একটা মিথাইল ক্লোরাইড নিলাম। এখন এই যে হাইড্রোক্সিল গ্রুপটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, মানে এই দিক থেকে অ্যাটাকটা হবে, যেহেতু এটা হচ্ছে ডান দিকে যুক্ত আছে ক্লোরিনটা, কাজেই এই যে বাঁ দিক থেকে অ্যাটাকটা হবে। হ্যাঁ, সো হচ্ছে আমাদের অ্যাটাকটা হচ্ছে এই দিক থেকে অ্যাটাক করতেছে হাইড্রোক্সিল গ্রুপ। এখন দেখো হাইড্রোজেন অ্যাটমের আকৃতি কিন্তু অনেক ছোট হাইড্রোজেন, হ্যাঁ, কাজেই খুব কম স্পেস দখল করে, কাজেই ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস পায়। হাইড্রোক্সিল গ্রুপটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পায় বা স্পেস পায়, কারণ হাইড্রোজেন অ্যাটম এখানে তিনটা হাইড্রোজেন অ্যাটম আছে, তিনটা অ্যাটম খুব অল্প জায়গা দখল করে, খুব বেশি না। এখন আমরা 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রিতে শিফট করি তাহলে একটা হাইড্রোজেন তো উঠে যাবে এবং সেই জায়গায় একটা অ্যালকাইল গ্রুপ বসবে। তো অ্যালকাইল গ্রুপ কি হতে পারে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো আমরা যদি সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপটাই ধরো নিলাম, মিথাইল গ্রুপ নিলাম, সেই মিথাইল গ্রুপে কি থাকে, একটা কার্বন আর তিনটা হাইড্রোজেন, তাই না? জি ম্যাম। ধরো আমরা একটা কার্বন এবং তিনটা হাইড্রোজেন থাকবে একটা মিথাইল গ্রুপে। তো এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অ্যালকাইল গ্রুপ মিথাইলটা, তাই না? আর যদি আমি ইথাইল নিতাম তাহলে তো আরেকটা কার্বন আরো দুটো হাইড্রোজেন যুক্ত হতো, তাই না? তো ইথাইল না নিয়ে আমি মিথাইল নিলাম, কিন্তু সেটাও কিন্তু একটা হাইড্রোজেনের থেকে বেশি জায়গা দখল করবে, কারণ একটা হাইড্রোজেনে
আছে শুধুমাত্র একটা হাইড্রোজেন, আর এই মিথাইল গ্রুপে আছে একটা কার্বন আবার 3টা হাইড্রোজেন। তো এখানে কিন্তু জায়গাটা বেশি লাগছে, ফলে ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের জন্য স্পেসটা কিন্তু কমে যাচ্ছে, জায়গাটা কিন্তু কমে যাচ্ছে, স্পেসটা কমে যাচ্ছে। ঠিক আছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের জন্য কিন্তু স্পেসটা কমে যাচ্ছে, কারণ এটা কিন্তু বেশি জায়গা লাগতে চাচ্ছে। আবার ধরো আমরা 2 ডিগ্রিতে যদি শিফট করি, এখানে শব্দ করছে কার, কে শব্দ করছো? এই জুই মিউট করো। তোমাদের আশেপাশে যদি শব্দ হয় তাহলে তো নিজে থেকে মিউট হয়ে যাওয়া উচিত। আচ্ছা, যদি ধরো হচ্ছে আমরা আরেকটা হাইড্রোজেনকে যদি আমরা উঠিয়ে দিই, আরেকটা অ্যালকাইল গ্রুপ নিয়ে আসি, তাহলে কি হবে? ধরো আমরা এখানে আরেকটা হাইড্রোজেনকে উঠিয়ে দিলাম এবং আরেকটা অ্যালকাইল গ্রুপ নিয়ে আসলাম, অর্থাৎ আমরা 2 ডিগ্রিতে শিফট করলাম। তাহলে কি হবে? এই যে এও কিন্তু আরেকটা বড় জায়গা দখল করবে, হাইড্রোজেনের তুলনায় এটাও কিন্তু বড়। ফলে ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের স্পেসটা কিন্তু আরো কমে গেল। আবার ধরো এই যে থার্ড যে হাইড্রোজেনটা, সেটাকেও আমরা যদি উঠাই দিয়ে আরেকটা অ্যালকাইল গ্রুপ নিয়ে আসি, তাহলে কিন্তু একেবারে পেছনে জাম প্যাকড অবস্থা, তাদের কিন্তু ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের জন্য তেমন কোনো জায়গাই নাই। ঠিক আছে? হ্যালো? জি ম্যাম। ম্যাম জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো হচ্ছে কিন্তু দেখো যে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে শিফট করলে অ্যাটাকের পরিমাণটা কমলো, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে শিফট করলে অ্যাটাকের পরিমাণটা আরো কমলো, আর 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে শিফট করলে দেখা যাচ্ছে যে অ্যাটাকের পরিমাণটা অনেক কমে গেছে। সো এই যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, যে 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, এটা কিন্তু মেনটেন হয় হচ্ছে SN2 মেকানিজমের ক্ষেত্রে। হ্যাঁ, SN2 মেকানিজমে যদি আমাদের 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকে, এটাকে মিথাইল হ্যালাইডও বলা হয়। 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে মিথাইল হ্যালাইড। হ্যাঁ, সো মিথাইল হ্যালাইড, মিথাইল ইজ গ্রেটার দেন প্রাইমারি, ইজ গ্রেটার দেন সেকেন্ডারি, ইজ গ্রেটার দেন টারশিয়ারি। এটা হচ্ছে SN2 মেকানিজমের ক্ষেত্রে এই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা ফলো করে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে SN1 এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিরকম হবে। SN1 এর, হ্যাঁ বলো। আপনি যে বিক্রিয়াটা মানে এটা লিখে দিলেন, সেখানে হাইড্রোজেন হলো মানে ছোট স্পেস দখল করার কারণে CH3 তে মানে বিক্রিয়া করতে মানে ওর জায়গাটা দখল করতে পারতেছে, তুলনামূলকভাবে সে হাইড্রোজেনের চেয়ে একটু জায়গা বেশি নিল। কিন্তু ম্যাম এখানে কার্বনের মানে কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছে যে এতটুক জায়গা বা এত পরিমাণ জায়গা থাকতে পারে? জায়গা তো অবশ্যই আছে, অবশ্যই যে কোনো অ্যাটমের জন্যই একটা নির্দিষ্ট একটা স্পেস আছে। ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এখানে যদি শুধুমাত্র হাইড্রোজেন দাও, তুমি একটা অ্যালকাইল গ্রুপ না দিয়ে যদি একটা হাইড্রোজেন দাও, একটা হাইড্রোজেনের আকৃতি কি একটা অ্যালকাইল গ্রুপের থেকে ছোট হবে না? জি একটা ম্যাম। হাইড্রোজেনে তো একটা হাইড্রোজেনই আছে শুধুমাত্র, আর একটা অ্যালকাইল গ্রুপে কি আছে? 3টা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে। তার মানে কি এই টোটাল জায়গাটা তার একটা হাইড্রোজেন যতটুকু জায়গা দখল করবে, আর একটা কার্বন আর 3টা হাইড্রোজেন তার থেকে বেশি অবশ্যই জায়গা দখল করবে। জি ম্যাম। তাহলে এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক যখন হচ্ছে, তাহলে তো তার একটা জায়গা লাগবে, তাকে তো অ্যাটাক করার জন্য স্পেসটা দিতে হবে। সো 0 ডিগ্রি থেকে তুমি যখন 1 ডিগ্রিতে শিফট করতেছো, তখন স্পেসটা কমে যাচ্ছে। স্পেস যদি কমে যায়, তোমার অ্যাটাকের পরিমাণটা কমে যাবে, ফলে রিঅ্যাকশনটা হতে কি বেশি সময় লাগবে, বা আলটিমেটলি হচ্ছে রিঅ্যাকশনটা হতে বেশি এনার্জি লাগবে, বা আলটিমেটলি রিঅ্যাকশনটা হবে না। যখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যখন চলে আসতেছে, তখন কিন্তু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আসলে SN2 মেকানিজমে রিঅ্যাকশনটা দেখাই না। কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এখানে কার্বনের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত। সেই 3টা অ্যালকাইল গ্রুপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অ্যালকাইল গ্রুপও যদি হয়, যদি মিথাইলও হয়, তাহলে সেখানেও কিন্তু ব্যাক সাইড দিয়ে অ্যাটাকের মানে প্রবণতাটা অনেক কমে যায়। সো SN2 মেকানিজমে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি থাকে সাবস্ট্রেট হিসেবে, তাহলে সেটা SN2 মেকানিজমে যাবে না। আমি সেটাই বলছি। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের চেহারা তো বিভিন্ন রকম হতে পারে, আমরা তো সাবস্ট্রেট হিসেবে অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি। এখন অ্যালকাইল হ্যালাইডটা হতে পারে মিথাইল হ্যালাইড, অথবা প্রাইমারি, অথবা সেকেন্ডারি, অথবা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এখন কোন মেকানিজমে কোন অ্যালকাইল হ্যালাইডটা বেশি শো মানে কোন মেকানিজমে কোন অ্যালকাইল হ্যালাইডটা সাবস্ট্রেট হিসেবে নিলে সেটা ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা দেখলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 মেকানিজমে যদি আমরা করতে চাই, তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেওয়াটা সেটা ভালো হবে না, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 মেকানিজম শো করে না। মানে করে মানে কি, খুব খুব মাইনর করে আর কি। হ্যাঁ, কারণ এটা করতে তার অনেক স্পেশাল লাগবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে হচ্ছে SN1 এর জন্য
আমাদের অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, এটাকে বলে রিঅ্যাক্টিভিটি অর্ডার। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিরকম হবে? SN1 এর জন্য রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডই সবচেয়ে বেশি SN1 দেখাবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি। মানে 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 মেকানিজম খুব একটা দেখাবেই না, কিন্তু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখা যাচ্ছে SN1 মেকানিজম অনেক ভালো মতো দেখাবে। ঠিক আছে, মানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা জাস্ট উল্টা হবে। SN2 এর সাথে যেরকম ছিল রিঅ্যাক্টিভিটি অর্ডারটা SN1 এ জাস্ট উল্টে যাবে। মানে এখানে হচ্ছে 3 degrees greater than 2 degrees greater than 1 degrees greater than 0 degree। ঠিক আছে, SN1 এর ক্ষেত্রে। এখন আসো যে SN1 এর ক্ষেত্রে কেন এরকম হবে। SN1 এ কি হয় মেকানিজমে, তোমরা বলো কি হয়? প্রথম স্টেপে, হ্যালো, ম্যাম প্রথম স্টেপে স্লো হয়। স্লো হয়, কিন্তু জিনিসটা কি হয়? প্রথম স্টেপটা স্লো হয়, প্রথমে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, প্রথম স্টেপেই একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই তো? জি ম্যাম। ম্যাম প্রথম স্টেপেই একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। আচ্ছা, আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলতেছি, এই রিঅ্যাকশন মেকানিজম হচ্ছে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির একদম ডিপেস্ট শাখা, তাই না? একদম ভিতরের শাখা। কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রির জন্য কিন্তু একেবারে অর্গানিক কেমিস্ট্রির হোল নলেজের দরকার হয় না। ঠিক আছে, ধরো একটা কার্বন, সেটা সাইজ কত, সেটা কিভাবে স্পেসে থাকবে, সেটা কোন ওরিয়েন্টেশনে থাকবে, এত কিছু আমাদের জানার কোনো দরকার নাই। আমরা জাস্ট গল্পের মতো করে জিনিসটা বুঝি যে এখানে এটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারছো যে একটা হাইড্রোজেন অ্যাটমের থেকে একটা অ্যালকাইল গ্রুপ অবশ্যই বেশি জায়গা দখল করবে, ফলে জি তার ম্যাম। ব্যাক সাইড দিয়ে অ্যাটাকটা কমে যাবে। এইটুকুই এনাফ। ঠিক আছে, এখন হাইড্রোজেন অ্যাটম কতটুকু সাইজের হয়, সেটা কোন ওরিয়েন্টেশন দিয়ে ঢুকতেছে, এগুলোর কোনো দরকার নেই আমাদের জন্য। ক্লিয়ার? আমি সবসময় বলি যে রিঅ্যাকশন মেকানিজম পড়ার সময় নিজেকে টুইস্ট করবা না, কারণ অনেক কিছু কিন্তু আছে নিজেকে যদি এখনই টুইস্ট করে ফেলো, ওই জিনিসগুলো আর ঢুকতেই যাবে না। বুঝছো? আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ওই সহজভাবেই গ্রহণ করার চেষ্টা করো গল্পের মতো করে। তাহলে জিনিসটা হবে কি, তোমাদের জিনিসগুলো মানে প্যাচ খাবে না ভিতরে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলতেছি যে SN1 মেকানিজমে কি হয়। SN1 এ হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং ফার্স্ট স্টেপে, এবং একটা হ্যালোজেনটা তো অ্যানায়ন হিসেবে বের হয়ে যায়। সো হচ্ছে 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, আবার 1 ডিগ্রি তৈরি হতে পারে, আবার 2 ডিগ্রি তৈরি হতে পারে, আবার 3 ডিগ্রি তৈরি হতে পারে। তো যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা নেই, অর্থাৎ যদি অ্যালকাইল হ্যালাইডটা দেখতে এরকম হয়, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডটা যদি দেখতে এমন হয়, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম এখানে, তাই না? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি কিন্তু এখানে, বুঝতে পারছো নিশ্চয়ই এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো হচ্ছে এখান থেকে যখন রিঅ্যাকশনটা হেটেরোলাইটিক্যালি যখন কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে যাচ্ছে, তখন একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই যে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যেটা এই যে R+ এবং X- এটা তৈরি হচ্ছে, তাই না? এখন একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা কিন্তু ইজিয়ার দেন 2 ডিগ্রি। 2 ডিগ্রির তুলনায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা ইজিয়ার। কারণ কি? কারণ হচ্ছে যে অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনার। ইলেকট্রন ডোনার মানে হচ্ছে ইলেকট্রন দান করে। এখানে কার্বনের উপর একটা পজিটিভ চার্জ আছে, তো ইলেকট্রন ডোনারের সংখ্যা যত বেশি হবে, মানে এখানে যেমন 3টা ইলেকট্রন ডোনার আছে, এরা ইলেকট্রন ডোনেট করে এটাকে ইন্ডাকটিভলি স্টেবিলাইজ করে রাখে। মানে এই চারপাশে একটা ইলেকট্রনের একটা মেঘ তৈরি করে রাখে, যেটা এই পজিটিভ চার্জটাকে স্টেবল করে দেয়। এবং পজিটিভ চার্জটা যত বেশি স্টেবল হবে, এটা তৈরি হতে তত কম এনার্জি লাগবে। মানে মোট কথা হচ্ছে ইলেকট্রন ডোনারের সংখ্যা যত বেশি, কার্বোক্যাটায়নটা তত বেশি স্টেবল। এখানে এই কার্বোক্যাটায়নের সাথে 3টা ইলেকট্রন ডোনার যুক্ত, সেই 3টা ইলেকট্রন ডোনার এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করে রাখে। ঠিক আছে, এখন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে সেটা চেহারাটা এরকম হবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে সেটা চেহারাটা কিরকম হবে? সেটা চেহারাটা হবে এরকম। মানে কিন্তু এখানে কিন্তু একটা ইলেকট্রন ডোনার কিন্তু কমে গেল, অর্থাৎ এখানে কিন্তু এই কার্বোক্যাটায়নটা কিন্তু এই কার্বোক্যাটায়নের তুলনায় কম স্টেবল, অর্থাৎ এটা তৈরি হতে বেশি এনার্জি লাগে রিলেটিভ, মানে কম্পেয়ার্ড উইথ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এখানে কিন্তু ইলেকট্রন ডোনারের সংখ্যাটা আরো কমে গেছে।
ইলেকট্রন ডোনারের সংখ্যাটা কিন্তু আরো কমে গেছে, তাই না? জি ম্যাম। এখানে মাত্র একটা ইলেকট্রন ডোনার compared জি ম্যাম। with 0 degree, compared with 0 degree 0 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু দেখো কার্বনের সাথে কোনো ইলেকট্রন ডোনার যুক্ত নাই, অর্থাৎ এই কার্বোক্যাটায়ন আবার এখানেও যে কার্বোক্যাটায়ন, এখানে যে কার্বন 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে বেশি এনার্জি লাগে কম্পেয়ার্ড উইথ 1 ডিগ্রি, তার থেকেও বেশি এনার্জি মানে লাগে, মানে কম এনার্জি লাগে, মানে সবচেয়ে বেশি এনার্জি লাগে 0 ডিগ্রি তৈরি হতে। 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে সবচেয়ে বেশি এনার্জি লাগছে, কারণ কি? কারণ এখানে কোনো ইলেকট্রন ডোনারই নাই, কার্বনের সাথে কোনো ইলেকট্রন ডোনার যুক্ত নাই। এখানে কার্বনের সাথে একটা ইলেকট্রন ডোনার যুক্ত, এই যে মিথাইল গ্রুপটা, হ্যাঁ, এখানে কার্বনের সাথে দুটো ইলেকট্রন ডোনার যুক্ত, আর এখানে কার্বনের সাথে তিনটা ইলেকট্রন ডোনার যুক্ত। যেহেতু এখানে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হতে হয় SN1 মেকানিজমেই আছে, এখানে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে। সো হচ্ছে গিয়ে আমাদের যেই কার্বোক্যাটায়ন তৈরি হতে কম এনার্জি লাগবে সে ধরনের অ্যালকাইল হ্যালাইড তৈরি করাটাই SN1 মেকানিজমের জন্য ভালো। সো এখানে যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে সবচেয়ে কম এনার্জি লাগে বা এটা রিলেটিভলি স্টেবল, সো হচ্ছে এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটাই সবচেয়ে বেশি SN1 মেকানিজম দেখাবে কম্পেয়ার্ড উইথ 2 ডিগ্রি, কম্পেয়ার্ড উইথ 1 ডিগ্রি, কম্পেয়ার্ড উইথ 0 ডিগ্রি। ঠিক আছে? জি ম্যাম। কাজেই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা SN1 এর ক্ষেত্রে হবে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি। এইভাবে হবে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা SN1 এর ক্ষেত্রে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে মোর সিম্পলি হচ্ছে কি আমি জিনিসটা বুঝালাম। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যেটা লিখছে সেটা আমরা দেখি। যেটা লিখছে সেটা দেখি যে the alkyl groups sterically impede the approach of the nucleophile to the backside of the reactive carbon। মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপগুলো স্টেরিক্যালি ইম্পেড মানে হচ্ছে ইম্পেড মানে বাধা দেয়া, হ্যাঁ, সে তার আকার আকৃতির কারণে অ্যালকাইল গ্রুপগুলো যত বেশি অ্যালকাইল গ্রুপ থাকবে পিছনের দিকে তত বেশি অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু নিউক্লিওফাইলের অ্যাটাকটাকে ব্যাকসাইড দিয়ে অ্যাটাকটাকে সে কিন্তু বাধা দেবে। As the attacking group attacks the carbon when the leaving group still gets attached with it, যেহেতু অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করতেছে মানে SN2 এর কথা বলতেছে এখন, অ্যাটাকিং গ্রুপটা অ্যাটাক করতেছে কার্বনকে, লিভিং গ্রুপটা তার সাথে অ্যাটাচ থাকা অবস্থাতেই the bigger the atoms or group of atoms attached with the carbon, যত বেশি সংখ্যক অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম ওই কার্বনের সাথে ব্যাক সাইডে অ্যাটাচ থাকবে the less space a nucleophile can get to attack from the backside, তত কম জায়গা পাবে একটা নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার জন্য। The steric effect gives rise to the following order, ফলে আমরা এই ফলোইং অর্ডারটা আমরা দেখতে পাবো যে মিথাইল হচ্ছে কি সবচেয়ে ভালো দেখাবে SN2 রিঅ্যাকশন, কারণ মিথাইলের সাথে কার্বনের সাথে মাত্র 3টা হাইড্রোজেন যুক্ত, তারপরে হচ্ছে প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি এন্ড দেন হচ্ছে টারশিয়ারি, এই অর্ডারে পাবো। SN1 এর ক্ষেত্রে যেটা বলতেছে যে in SN1 mechanism a carbocation is formed in the first step, প্রথম স্টেপেই কার্বোক্যাটায়নটা তৈরি হয় SN1 এর ক্ষেত্রে। So anything that will stabilize the carbonium ion, সুতরাং কোনো কিছু যেটা কিনা কার্বনিয়াম আয়নকে স্টেবল করে, through which the reaction will proceed, তার দিকে রিঅ্যাকশনটা যাবে। The alkyl groups are electron donors, অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেট করতে পারে। So as many alkyl groups are attached with the carbon, সুতরাং কার্বনের সাথে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে the formed carbocation will be as much stable, ফলে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটা তত বেশি স্টেবল হবে। Therefore, tertiary alkyl halide shows inductively stabilization of carbocation, which decreases in order of 2, 1 and 0 alkyl substitution. ফলে হচ্ছে ইন্ডাকটিভলি স্টেবিলাইজেশন মানে হচ্ছে যে অ্যালকাইল গ্রুপগুলো যে হচ্ছে গিয়ে ইলেকট্রন ডোনেট করে তাকে স্টেবল করে রাখে, কার্বোক্যাটায়নটাকে স্টেবল করে রাখে, এটাকে বলা হয় ইন্ডাকটিভলি স্টেবিলাইজেশন। হ্যাঁ, মানে এই যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি করে তার চারপাশে একটা ইলেকট্রন ডোনেট করে ইলেকট্রনের একটা মেঘ তৈরি করে। আবার কি হলো? না না, ওটা আর খাবে না, ওটা আমি খাবো। হ্যালো হ্যালো, বলতেছে কি? হ্যাঁ ম্যাম। ম্যাম কি ব্যাপার? মোর্শেদ ম্যাম ওই হয়ে গেছিল ম্যাম।
এই কিন্তু এই এই যে ইকবালকে দেখো। ইকবালকে বলছেন ম্যাম আপনি মিউট করে দেন সব। অবশেষে তো মিউট করাই ছিল। ম্যাম ও নিজে রায়ান? আনমিউট হয়ে গেছে ম্যাম, ও ম্যাম নিজে আনমিউট হয়ে ম্যাম কথা বলেছিল ম্যাম। আচ্ছা, না তোমাদের যদি আশেপাশে এত বেশি কথাবার্তা হয় তাহলে তোমরা কিভাবে ক্লাস করো? আমি তো সেটাই খুব অবাক হয়ে ম্যাম যাচ্ছি। কে আছে ম্যাম আমি জানি না আসলে ম্যাম, হয়তো উনি ক্লাস করছে না ম্যাম। ক্লাস করলে তো ম্যাম এত নয়েজে যে ক্লাস করতো না ম্যাম। সেটাই তো কথা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিন্তু আমরা দেখলাম, তাই না? জি ম্যাম। দেখছি জি রিঅ্যাক্টিভিটি ম্যাম। অর্ডারটা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্তই বরং থাকুক। জি জি ম্যাম। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, এটা বেশি হয়ে যাচ্ছিল আমাদের। জি ম্যাম অনেক বেশি হয়ে গেছে? আচ্ছা, যদি বেশি হয়ে যায় ম্যাম তাহলে লাস্ট সেক্ষেত্রে না না ম্যাম ঠিক আছে ম্যাম, এতটুকু থাক ম্যাম। আর যদি না আমি না খুব ফাস্টলি যাই তাহলে সেক্ষেত্রে একটু বলবে যে ম্যাডাম একটু স্লোলি যান। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার একটু সমস্যা আছে, আমি একটু অনেক সময় ফাস্টলি চলে যাই। না ম্যাম, ঠিক আছে ম্যাম, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনের আগ পর্যন্ত আমরা পড়লাম। অ্যাপ্লিকেশন ফর সাবস্টিটিউশন রিঅ্যাকশন এই পর্যন্ত, এর আগ পর্যন্ত আমরা পড়লাম। হ্যাঁ, জি রিঅ্যাক্টিভিটি ম্যাম। অর্ডার পর্যন্ত আমরা পড়লাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। তাহলে ওকে হ্যাঁ, ম্যাম, bye. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যালো। বলতে পারলাম না, এর আগে গেল হইলো। আচ্ছা।